এই যে মিস্টার আদ্র, আর কত এভাবে হাঁটবো? আমার তো পা ব্যথা করছে। আরে এই মিস্টার, কথা কানে যাচ্ছে না? আমি এতক্ষণ ধরে বকবক করছি। এত বড় লোক হয়ে লাভ কি যদি পায়েই হাঁটতে হয়? ইয়ানার একটা কথাও যেন আদ্রের কানে যাচ্ছে না। আদ্র তো এক মনে নিজের ট্রলি ব্যাগটা ডান হাতে ধরে বাম হাতে নিজের কোটটা রেখে হেঁটে যাচ্ছে। এদিকে ইয়ানা আদ্রের সাথে না হেঁটে পেরে রীতিমতো দৌড়াচ্ছে, কেননা আদ্র অনেক জোরে হাঁটছে। আদ্র হাঁটতে হাঁটতে হঠাৎ করেই থেমে গেল, আর ইয়ানা দৌড়ে এসে আদ্রের বুকের সাথে ধাক্কা খেলো, কেননা ও বুঝতেই পারেনি আদ্র রাস্তার মাঝে এভাবে থেমে পড়বে। তুমি সবসময় ওত পেতে থাকো যে কখন আমার সাথে ধাক্কা খাবে। আর হ্যাঁ, এখন যদি একটা কথাও বলো তো তোমাকে রেখে আমি চলে যাব। সরি মিস্টার আদ্র, আমি আর হাঁটতে পারবো না। আমার পা ব্যথা করছে। এই যে এই গাছটার উপর বসলাম, আমি আর এক পাও নড়ছি না। ওকে, তাহলে তুমি বসে থাকো। এখন তো দুপুর, একটু পরে বিকেল হবে, তারপরে সন্ধ্যা, দেন রাত। তখন বুঝবে মজা। আর এটা তো পাহাড়ি অঞ্চল, রাতের বেলা কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, তুমি থাকো, আমি গেলাম। আদ্রের কথা শুনে ইয়ানা একটা শুকনো ঢোক গিলে বলল, আরে আমি তো এমনি বলছিলাম, আমার কোনো পাটা ব্যথা করছে না। চলুন আজকে হেঁটেই বাড়ি চলে যাব। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? হেঁটে যেতে কমপক্ষে 10 থেকে 11 দিন লাগবে। তুমি তাহলে তাই করো। ওকে, এখন থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাছাড়া তোমার সাথে আর বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। এত বকবক কেউ কি করে করতে পারে? কথাগুলো বলে আদ্র চলে গেল। কেমন মানুষ রে বাবা! এভাবে একটা মেয়েকে কেউ একা রেখে যায়? হার্টলেস একটা, তাও আবার অজানা অজানা একটা জায়গায়। ধ্যাট! ইয়ানা বসা থেকে উঠে আবার দৌড় দিল, কেননা আদ্র হেঁটে অনেকটা দূরে চলে গেছে। ভাগ্যক্রমে আদ্র ফোনটা হাতে থাকায় নিতে পারেনি। আদ্র অনেককে ফোন করে বলে দিয়েছে, অনেক গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছে, কিন্তু মাঝপথে এসে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আসতে দেরি হচ্ছে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, আবার দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। অনেকের আসার কোনো খোঁজই নেই। ইয়ানার কাছে থাকা সেই 100 টাকা দিয়ে দুজনে হালকা কিছু খেয়ে নিয়েছে। মিস্টার আদ্র, এখন তো রাত হয়ে গেল। অনেক ভাইয়েরও তো কোনো কাজ নেই। আপনি আমায় যাই বলেন না কেন, আমি আর হাঁটতে পারবো না। আমি শেষ, অনেকটা হেঁটেছি। আমার এই 22 বছরে এতটা কখনো হাঁটিনি। এটা বলে ইয়ানা রাস্তায় বসে পড়ল। আদ্রও কিছু বলল না, কেননা হেঁটে ওর অবস্থাও খারাপ। আদ্র চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিছু একটা করতে হবে, কেননা এভাবে রাতের বেলা অচেনা একটা জায়গায় রাস্তায় বসে থাকা যাবে না। যে কোনো সময় বিপদ হতে পারে। ও একা থাকলে সমস্যা ছিল না, কিন্তু সাথে ইয়ানা রয়েছে। এসব ভাবতেই আদ্র সামনে তাকিয়ে দেখলো 5-6টা ছেলে ওদের দিকেই আসছে। হাতে আবার কিসের বক্স, হয়তো মদ হবে। জঙ্গলে বসে খাওয়ার জন্য যাচ্ছে। আদ্র ইয়ানার হাত ধরে টেনে সাইডে চলে গেল। আরে আরে, আপনি এভাবে আমায় টেনে এখানে আনলেন কেন? সামনে তাকিয়ে দেখো। ইয়ানা সামনে তাকিয়ে দেখলো 5-6টা ছেলে মিলে ওরা যেখানে ছিল সেখানে গোল করে বসে বাক্স থেকে বোতল মতো কিছু একটা বার করেছে। আপনি ওদের দেখে ভয় পেয়ে আমায় এখানে আনলেন? মিস্টার আদ্র, আপনার এই বডি দিয়ে কি হবে যদি মারামারি না করতে পারেন? ও রিয়েলি? শোনো, ভালো করে তাকিয়ে দেখো। ওরা 6 জন, আর আমি যদি এখানে একা থাকতাম তাহলে ওরা আমায় কিছুই আর আমি যদি এখানে একা থাকতাম তাহলে ওরা আমায় কিছু বললে আমি ওদের সাথে লড়তে পারতাম, কিন্তু আমার সাথে তুমিও আছো। ধরো আমি ওদের সাথে মারামারি করছি আর সেই ফাঁকে দুজন তোমাকে নিয়ে জঙ্গলে নিয়ে গেল, নিতেই পারে। কেননা ওরা 6 জন আর আমি একা, কয়জনকে সামলাবো? তারপর তোমায় জঙ্গলে নিয়ে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো এরপর কি হবে। তো কি বলো, যাবো? আদ্রের কথা শুনে ইয়ানা ভয় পেয়ে আস্তে করে আদ্রের ডান হাতটা ধরে বলল, থাক, আপনার আর মারামারি করা লাগবে না। কেননা মারামারি করা খুবই খারাপ। এতে শরীরের অনেক ক্ষতি হয়। এবার লাইনে এসেছো। এরপর আদ্র ইয়ানাকে নিয়ে আস্তে করে ওই ছেলেদের পেছন দিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরেই ওদের সামনে একটা গাড়ি থামলো। গাড়ির সামনে আলো থাকায় আদ্র দেখতে পেল না কে। পরে গাড়ি থেকে অনেক নেমে ওদের সামনে এসে বলল, তোরা ঠিক আছিস তো? আসলে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হলো। ওঠ গাড়িতে। আদ্র আর কথা বাড়ালো না, কেন ভীষণ ক্লান্ত লাগছে। ইয়ানা তো গাড়িতে উঠে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। এখন শান্তি লাগছে। ওরা বাড়ি যেতে প্রায় রাত 2টো বেজে গেল। ইয়ানা তো বাড়ি গিয়ে সটাং হয়ে শুয়ে পড়ল, আর মাকে বলল সব কথা সকালে হবে। এখন ভীষণ ক্লান্ত। আদ্র ইয়ানাকে বাড়ি পৌঁছে দিয়েই নিজের বাড়ি ফিরে রুমে যেতে গেলে অন্তরা বলল, লিজা এসেছে, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিল। পরে ঘুম আসছিল বলে রুমে চলে গেছে।
ওর সাথে সকালে কথা বললো ভাবি। এখন আমি ভীষণ ক্লান্ত, অনেক ঘুম পাচ্ছে। এই বলে আদ্র হেলে দুলে রুমে চলে গেল। কি হলো, তুমি আবার এখানে দাঁড়িয়ে কি এত ভাবছো? আর তুমি এখানে ঘুমোওনি কেন? জানো না এই সময় রাত জাগা ঠিক নয়? জানো তো অনেক, আমার না আদ্রর জন্য অনেক চিন্তা হচ্ছে। কেন? কেন তুমি জানো না লিজা কতটা পাগল আদ্রর জন্য, সে ছোট্টবেলা থেকে। কিন্তু আদ্র তো লিজাকে বন্ধুই ভাবে। লিজা তো আদ্রর জন্য খুন করতেও দ্বিধাবোধ করবে না। আমিও তো জানি, তবে এক কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? যদি লিজার সাথে আদ্রর বিয়ে দিয়ে দেই তাহলে তো হয়ে যায়। তুমি কি পাগল হয়ে গেছো অনেক? আদ্র বিয়ে করবে? আর লিজাকে আমার তেমন একটা ভালো লাগে না, কেমন সব পোশাক পরে। তবে আমার ইয়ানাকে ভীষণ ভালো লাগে। আচ্ছা, ইয়ানাকে যদি আদ্রর বউ করে আনি তাহলে? খেপেছো তুমি? দেখোনি ওদের সম্পর্ক কেমন সাপে নেউলে। আর লিজা বিদেশি, তাই অমন পোশাক পরে। এই, তুমি লিজার হয়ে এত কথা বলছো কেন? থাকো তুমি তোমার লিজাকে নিয়ে, আমি গেলাম। আরে রাগ করো কেন? ওই অন্তরা শোনো। কিন্তু কে শোনে কার কথা? অন্তরা রেগে লাল হয়ে রুমে চলে গেছে। বেচারা অনিক আর কী করবে? ও অন্তরার পেছনে পেছনে রুমে চলে গেল। এখন আবার তার বউয়ের রাগ ভাঙাতে হবে। ইয়ানা সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে রেডি হয়ে খেতে বসে গেছে। কেননা কালকে রাতে দেরি করে ঘুমানোর জন্য আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আজকে আবার অফিসে অনেক কাজ। একে তো 2 দিন মতো অফিসে ছিল না, তার ওপর আবার বিকেলের দিকে অফিসে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে। কেননা এত বড় একটা ডিল হলো, তাতে তো স্টাফদের একটা ট্রিট দিতেই হয়। ইয়ানা খাওয়া শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। ও, এত চকলেট খেতে হয় না ডার্লিং, দাঁতে পোকা হবে, তখন তোমায় দেখতে অনেক পচা লাগবে। ওহ লিজা পিৎজা, তোমাকে কতবার বলেছি আমার নাম পরশ, ডার্লিং নয়, বুঝেছো? ওহ রিয়েলি, ইউ নটি বয়। তোমার চাচ্চু কোথায়? কেন জানো না চাচ্ছু? এখন তার রুমে রেডি হচ্ছে। ওকে, তুমি থাকো তাহলে, আমি দেখে আসছি। লিজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আদ্রের রুমে চলে গেল। গিয়ে দেখলো আদ্র খালি গায়ে গা মুছছে। তারপর শার্ট গায়ে দিয়ে ওপরের কোটটা পরে নিল। ওদিকে লিজা দরজার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে আদ্রর দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে আদ্রের জিম করা বডিতে হাত বুলিয়ে যাচ্ছে। তারপর বাঁকা হেসে রুমের মধ্যে প্রবেশ করলো। তা আদ্র স্যার বুঝি রেডি হচ্ছে? অফিসে যাবি? কারোর গলার আওয়াজ শুনে আদ্র পেছনে তাকিয়ে দেখলো লিজা। আরে লিজা যে, কেমন আছিস? ভালো, আর থাকবো কিভাবে? আসার পর থেকে তো তোকে পাচ্ছিই না। এখন যাও বা পেলাম, তাও আবার তুই অফিসে যাচ্ছিস। চল আমিও যাব তোর সাথে। তুই অফিসে যাচ্ছিস? চল আমিও যাবো তোর সাথে। তুই কি করতে যাবি? আর আমি তো অফিসে যাচ্ছি। আচ্ছা, তুই তো আমার অফিস চিনিসই। বিকেলে অফিসে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, তুই বরং বিকেলে যাস। ওকে? ওকে। ঠিক আছে, তাহলে থাক, আমি যাই। ইস, কবে সে তোকে নিজের করে পাবো, সেই ছোট্ট থেকে অপেক্ষা করে আছি। কবে সে তোর বুকে মাথা রাখবো, আর তুই তোর ওই শক্তপোক্ত হাত দিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। লিজা চোখ বন্ধ করে অনুভব করছে যে আদ্র ওকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে আছে। উফ, স্বপ্নেই কেমন সারা শরীর শিহরিত হয়ে যাচ্ছে। না জানি বাস্তবে সেই মুহূর্তটা কতটা সুখকর হবে। মোটা মোটা অনেকগুলো ফাইল নিয়ে ইয়ানা স্টোর রুম থেকে আদ্রের কেবিনে যাচ্ছে। ফাইলগুলোর জন্য ভালো করে দেখতেই পাচ্ছে না একেবারে চোখের ওপর পর্যন্ত, তাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে সবগুলি ফাইল নিচে পড়ে গেল। ইয়ানা রেগে কিছু বলতে যাবে, তখনই দেখলো সামনে আদ্র দাঁড়িয়ে আছে। হয়ে গেল, এখন শুরু হবে ওনার জ্ঞান দেয়া। দেখে চলতে পারো না ইডিয়েট? এতগুলো ফাইল নিয়ে এভাবে যাচ্ছ কেন? ব্লা ব্লা ব্লা। ইয়ানা বসে বসে ফাইল তুলছিল আর এগুলো ভাবছিল, কিন্তু আদ্র ইয়ানাকে অবাক করে দিয়ে নিজেও নিচে বসে ফাইলগুলো উঠিয়ে ইয়ানাকে সাহায্য করলো। ইয়ানা তো অবাক চোখে আদ্রের দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে না থেকে ফাইলগুলো নিয়ে জলদি রুমে আসো। আমি কি স্বপ্ন দেখলাম? মিস্টার আদ্র আমায় কিছুই বললো না, আবার এত মিষ্টি সুরে কথা বললো। কি জানি মাঝে মাঝে যে ওনার কি হয়। ইয়ানা ফাইলগুলো নিয়ে আদ্রের কেবিনে গেল। তারপর আদ্রকে সব বুঝিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে এসে হল রুমে গেল, যেখানে বিকালে মিটিং মানে অনুষ্ঠান হবে। অনেক বড় হল রুম, সারি সারি চেয়ার দেওয়া দুপাশে, আর মাঝখানে ইয়া বড় একটা টেবিল।
আর প্রতিটা চেয়ারের সামনে একটা করে পানির বোতল রাখা। ইয়ানা হল রুমে এসে দেখলো সব কিছু সুন্দর করে সাজানো, কিন্তু আদ্রের নামের ওখানে ডির জায়গায় বি লেখা। হাই হাই, এরা দেখি বড় আকারে ভুল করেছে। এটা যদি এখন মিস্টার আদ্র দেখতো তাহলে তো হয়ে যেত। ইয়ানা একটা চেয়ারে উঠে বি লেখা বেলুনটা সরিয়ে ডি দিয়ে দিল, কিন্তু যেই নামতে যাবে অমনি চেয়ারটা নড়ে উঠল আর ইয়ানা পড়ে যেতে গেল। কিন্তু না, ইয়ানা নিচে পড়ার আগেই একটা শক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরে কোলে নিয়ে নিল। ইয়ানা যখন বুঝলো যে ও নিচে পড়েনি, কেউ ওকে ধরেছে, তখন আস্তে করে চোখ খুলে দেখলো যে কে ওকে ধরেছে। চোখ খুলে দেখলো আর কেউ নয়, বরং আদ্র ওকে ধরে রেখেছে। ইয়ানা অবাক চোখে আদ্রের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে কেউ আদ্রের নাম ধরে ডাকলো। আদ্র, এখানে কি হচ্ছে এসব? লিজা রেগে চিৎকার করে বলল। আদ্র ইয়ানাকে নিচে নামিয়ে দিয়ে পিছন ফিরে বলল, আরে লিজা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? ও, এই তাহলে পরশের সেই লিজা পিজা। কেন, এসে কি ভুল করলাম? আর তুই এখানে কি করছিলে? আমি দেখতে এসেছিলাম হলরুম সাজানো কত দূর, আর এসে দেখলাম ইয়ানা পড়ে যাচ্ছে, তাই ওকে ধরলাম। আর লিজা, তুই ভালো করে জানিস আমি কাউকে কৈফিয়ত দিই না। তুই আমার অফিসে প্রথম আসলি, তাই তোর যেন কোনো অসম্মান না হয় তাই বললাম। এরপর থেকে আমার সাথে এমন কথা বলার আগে 10 বার ভাববি। আদ্র রেগে বেরিয়ে গেল। লিজাও ইয়ানার দিকে রাগিয়ে একটা লুক দিয়ে বেরিয়ে গেল। আর পুরোটা সময় ইয়ানা চুপ করে দাঁড়িয়েছিল, কেননা ওর কিছু বলাই ছিলই না। বিকেলে অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেল। পুরোটা সময় লিজা আদ্রের সাথেই ছিল। ইয়ানা অফিস থেকে বেরিয়ে বাসায় চলে গেল। গিয়ে দেখলো সুহাগ এসেছে। এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস? কেন, আমার সাথে আবার আপনার কি দরকার? তোকে এত কিছু বুঝতে হবে না, এখন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। সরি ভাইয়া, আমি যেতে পারবো না। আপনি তো জানেনই আমার এখন একটা টিউশনই আছে। এমনিতেই 3 দিন পড়াতে যায়নি, আজকে যেতেই হবে। আমরা না হয় অন্য একদিন যাব। ওকে মহারানী, তুই যেটা বলবি। তাহলে তুই তৈরি হয়ে নে, আমি বরং তোকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে আসবো। ওকে। কিউটু ভাই, তুমি এসেছো জানো? এই কয়দিন তোমায় অনেক মিস করেছি। ও তাই? ওলে বাবা, তাহলে এখন চলে পড়তে বসতে হবে তো। পড়তে তো বসবই, তার আগে চলো তোমায় একটা জিনিস দেখাই। কি? আগে আসো তো, তাহলে বুঝতে পারবা। পরশ ইয়ানার হাত ধরে টেনে ওপরে চলে গেল। তারপর লিজার রুমের সামনে গিয়ে বলল, দেখো। ইয়ানা ভেতরে তাকিয়ে দেখে লিজা মুখে প্যাক লাগিয়ে, চোখে সোসা দিয়ে, কানে ইয়ারফোন লাগিয়ে চেয়ারে বসে আছে। দেখেছো কেমন দেখাচ্ছে? আমার তো অনেক হাসি পাচ্ছে। এভাবে বলতে হয় না সোনা, উনি তোমার বড় না? আর উনি তো রূপচর্চা করছে। এখন চলো আমরা পড়তে বসি। ওকে চলো। ইয়ানা পরশকে নিয়ে পরশের রুমে চলে গেল। তারপর পড়ানো শুরু করলো। পড়ানো শেষে ইয়ানা নিচে নেমে দেখলো লিজা সোফায় বসে আছে। তাই ইয়ানা অন্তরার থেকে বিদায় নিয়ে যেই যাবে, তখনই লিজা ইয়ানাকে ডাক দিল। এই শোনো, জি বলেন। তোমাকে তো আমি অফিসে দেখেছিলাম, তাহলে তুমি এখানে কি করছো? আসলে আমি তো মানে পরশকে পড়াই, তাই আর কি। ও ভালো, আমাকে এক গ্লাস পানি দাও তো। ইয়ানা ভদ্রতার খাতিরে লিজাকে পানি দিল। আর তৃষ্ণার্তকে পানি পান পড়ানো সোয়াব এর কাজ। তাই ইয়ানা লিজাকে পানি দিয়ে গ্লাসটা রেখে যেতে যাবে, তখনই লিজা বলল, শোনো, আমি হাতে নেল পলিশ লাগিয়েছি, এখনো শুকায়নি। তুমি এই ব্যাগটা আমার রুমে দিয়ে আসো তো। মনে মনে, আমার আদ্রর পাশে দেখছি তোমায়, এত সহজ তো তোমায় ছাড়বো না। মনে মনে বলল লিজা। ইয়ানা এতক্ষণ চুপ করে থাকলেও এবার ও বুঝতে পেরেছে লিজা মেয়েটা ওকে জ্বালানোর জন্যই এমন করছে। তাই ও দুহাত বুকে গুজে দাঁড়িয়ে থাকলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি বললাম তোমায়? ম্যাম, আপনি ভুলে যাচ্ছেন আমি পরশের টিচার, এই বাড়ির কাজের লোক নই। আর কাজের লোক হলেও আমি আপনার কাজ করতাম না, কেননা নিজের কাজ নিজে করাই ভালো। এই শোনো, তোমাকে আমায় জ্ঞান দিতে হবে না, তোমাকে যেটা বললাম সেটা করো। আর তাছাড়া তুমি তো টাকার জন্যই কাজ করো, এই কাজের জন্য না হয় আমি তোমায় কিছু টাকা দেব। এতক্ষণ আমি আপনার সাথে ভালো ব্যবহার করেছি বলে আপনি কিন্তু আপনার সীমানা অতিক্রম করছেন ম্যাম। আমি আবারও বলছি, আমি পরশের টিচার। তো আমি যখন তোমাকে বলেছি তুমি এই ব্যাগটা আমার রুমে দিয়ে আসবে, তখন তোমাকে দিয়ে আসতেই হবে। যদি না দেই তো? পেছন থেকে আদ্র বলল। এখানে কি হচ্ছে?
কথায় বলে সম্পর্কের মাঝে তৃতীয়জন আসলে সম্পর্ক ভেঙে যায়। তবে কিছু কিছু সময় সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ আসলে মনের না বলা অনুভূতিগুলো বেরিয়ে আসে। ইয়ানার ক্ষেত্রেও তাই হয়েছে। তখনকার কথাগুলো মনে করে বিছানায় শুয়ে মিটমিট করে হাসছে ইয়ানা। বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলল, এই কি হ্যাঁ, এমন করে হাসছিস কেন? প্রেমে পড়েছিস? আচ্ছা সত্যি কি আমি প্রেমে পড়েছি, তাও আবার ওই গম্বট রাগী লোকটার? এও সম্ভব? না না, আমি এমনটা কখনোই করতে পারি না। ওই লোকটাকে কিভাবে আমার ভালো লাগতে পারে? তবে উনি তখন ওভাবে আমার পক্ষে কথা বলায় কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি এবার সত্যি সত্যি ওনার প্রেমে পড়ে যাব। ইয়ানা তখনকার ঘটনা মনে করতে লাগলো। কি হচ্ছে এখানে? আর ইয়ানা, তুমি এখনো বাসায় যাওনি কেন? রাত হয়ে যাচ্ছে তো। বাড়ি তো যাচ্ছিলাম, কিন্তু আপনার বান্ধবীর জন্য আর যেতে পারলাম কই। মানে ইয়ানা কি বলছে লিজা? দেখ না আদ্র, আমি শুধু ওকে বলেছি আমাকে একটু হেল্প করতে, কিন্তু ও আমায় কতগুলো কথা শুনিয়ে দিল। আচ্ছা তুই বল, আমি তো একটা মেয়ে, এই এত বড় ব্যাগ আমি নিতে পারি? ওকে শুধু একটু বলেছি আমাকে সাহায্য করতে, আর ও উল্টে আমায় অপমান করলো। এ কেমন টিচার রেখেছিস পরশের জন্য, যা নিজের কোনো শিক্ষা নেই? সে কি করে পরশকে ভালো কিছু শিক্ষা দেবে বল? লিজার কথাগুলো শুনে ইয়ানার মন চাইছিল মুখের ওপর সব সত্যি কথাগুলো বলে দিতে। কিভাবে একের পর এক মিথ্যে কথা বলে মিস্টার আদ্রের কাছে ভালো সাজছে। তবে না, আমায় শান্ত থাকতে হবে। আগে দেখি মিস্টার আদ্র কি করে। সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। সে কি ইয়ানা, এটা তোমার কেমন ব্যবহার? আবার জানার মধ্যে তুমি তো এমন নও। আর লিজা তো শুধু তোমার কাছে একটু সাহায্য চেয়েছে, আর তুমি ওকে অপমান করলে এটা মোটেও ঠিক নয়। সব সময় এক পক্ষের কথা শুনে বিচার করা ঠিক নয় মিস্টার আদ্র। আমি এতক্ষণ চুপ ছিলাম বলে ওনার বলা কথাগুলো সত্যি, এটা কিন্তু নয়। আর উনি যদি সত্যি আমার কাছে সাহায্য চাইতো, তবে আমি নিশ্চয়ই ওনাকে সাহায্য করতাম। কিন্তু উনি তো করেননি, উল্টে আমাকে হুকুম করেছে যেন আমি এই বাড়িতে কাজ করি। এখন হয়তো আপনি আমার বলা কথাগুলো বিশ্বাস করবেন না, কেননা আমি তো এ বাড়ির কেউ নই। আর লিজা ম্যাম আপনার বন্ধু, আপনি ওনার কথাই বিশ্বাস করবেন। আমি কখনোই মিথ্যাকে সমর্থন করি না, সেটা তুমি ভালো করেই জানো। আর লিজা যদি এমনটা করে থাকে, তাহলে অবশ্যই ওকে তোমার কাছে মাফ চাইতে হবে। লিজা, মিস ইয়ানা যা বললো তা কি সত্যি? কি হলো, চুপ করে আছিস কেন বল? এই মেয়েটার জন্য আদ্রর কাছে খারাপ হওয়া যাবে না, নিজেকে আদ্রের সামনে ভালো প্রমাণ করতে হবে। আসলে আমি আমার ব্যবহারের জন্য সত্যি অনেক লজ্জিত, সরি। ইটস ওকে, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ওকে, আমি আসি তাহলে। বর্তমান। কি রে আয়ানা, সামনে দাঁড়িয়ে ওভাবে একা একা হাসছিস কেন? কই আম্মু, আমি হাসছি কই, এমনিতেই চুল আঁচড়াই। আচ্ছা আয় এখানে বস। এখন বলতো সোহাগকে তোর কেমন লাগে? ভালোই তো, দেখতে শুনতে ভালো, আর ব্যবহারও ভালো। কেন বলো তো? না কিছু না, এমনিতেই। তোর পছন্দ হয়েছে, এটাই অনেক। আচ্ছা এখন তাহলে শুয়ে পড়, অনেক রাত হয়েছে, বেশি রাত জাগা ঠিক নয়। ওকে আম্মু। আমার মুখে কি হাসার মতো কিছু আছে? ওভাবে আড়ে আড়ে তাকিয়ে মিটমিট করে হাসছো কেন? এই রে, উনি কি দেখে ফেললো নাকি? কই না তো, আমি আপনার দিকে তাকিয়ে হাসবো কেন? আমি তো এমনি। এমনি কি? তোমার কিন্তু কাজের প্রতি তেমন মন দেখছি না। তোমার ব্যাপারটা কি বলো তো? বর্তমান। কথাটা বলে আদ্র চেয়ার থেকে দাঁড়িয়ে ইয়ানার দিকে যেতে লাগলো, আর ইয়ানাও ভয়ে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে দরজার সাথে লেগে গেল। আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই। আর তুমি এভাবে পিছাচ্ছ কেন? কথাগুলো বলতে বলতে আদ্র আরও ইয়ানার দিকে এগিয়ে গেল। আদ্র আর ইয়ানার মধ্যে মাত্র এক হাত ফাঁকা। তখনই বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিল, আর ইয়ানা তাল সামলাতে না পেরে সোজা গিয়ে আদ্রের গায়ের ওপর পড়ল। ইয়ানার দুই হাত আদ্রের কাঁধে, আর ভুলবশত ইয়ানার ঠোঁট গিয়ে আদ্রের ঠোঁটে ছোঁয়া লাগে। এই ইডিয়েট, দেখে দরজা খুলতে পারো না? এরপর থেকে দরজা দেখে শুনে খুলবে। যাও এখন। সরি স্যার। মিস সিয়ানা, তুমি এখন যেতে পারো। আদ্র গিয়ে চেয়ারে বসলো, আর ওদিকে ইয়ানার চোখগুলো বড় বড় করে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আসছে। আদ্র কি বলছে সেটা যেন ও শুনতেই পায়নি। মিস সিয়ানা, তোমাকে কি যাওয়ার জন্য কার্ড দেওয়া লাগবে? দাঁতে দাঁত চেপে জোরে বলল আদ্র। জি জি হ্যাঁ, আমি যাচ্ছি। কোনো মতে ওখান থেকে পালিয়ে এলো ইয়ানা। নিজের ডেস্কে এসে তখনকার ঘটনাটা ভাবতে লাগলো।
ছি, উনি কি ভাববে? শেষমেশ কিনা ওনার সাথে আমার লিস হয়ে গেল। ও নো, এতদিন যাও আমার ঘুম হতো, এখন তাও হবে না। আচ্ছা, হঠাৎ করে আমার এত লজ্জা লাগছে কেন কি জানি। অফিসে থাকাকালীন ইয়ানা লজ্জায় এর আদ্রের সামনে যায়নি, যাও গেছে তবে ওনার দিকে তাকায়নি। পুরোটা সময় নিচের দিকে তাকিয়েছিল, আর আদ্র এমনভাবে আছে যেন কিছুই হয়নি। সন্ধ্যায় আরে ইয়ানা, তুমি এসে পড়েছো? কিন্তু আজকে তো পরশ বাসায় নেই। কেন আপু, চাম্প কোথায় গেছে? পরশ আজকে একটু আমার মায়ের বাসায় গেছে, আমার ভাই এসে ওকে নিয়ে গেছে। ও, তাহলে তো আজকে আর পড়ানো নেই। আমি তাহলে আসি এখন। আরে কই যাচ্ছো? কোথাও যাওয়া হবে না, বসো আমার কাছে। আর শোনো, কালকে সকাল সকাল আমাদের বাসায় চলে আসবা, ওকে? সে কি, কেন আপু? কালকে তো শুক্রবার, ছুটি দিন। তাহলে আবার আমি আসবো কেন? আরে কালকে পরশের জন্মদিন, তাই বাড়িতে অনুষ্ঠান আছে। তুমি সকাল সকাল চলে আসবা, বুঝেছো? তুমি হলে পরশের একমাত্র কিউটি পাই। তুমি সকাল সকাল চলে আসবা, নইলে কিন্তু তোমার চাম্প অনেক রাগ করবে, বুঝেছো? ওকে আপু। এই মেয়েটাকে তো আমার প্রথম থেকেই পছন্দ নয়। এসব মেয়েরা বড়লোকের ছেলে দেখলেই হামলে পড়ে। কেমন বাড়ির সবাইকে হাত করে নিয়েছে। তবে আদ্র শুধুই আমার, ওকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি শিওর এই মেয়েটা আদ্রকে পছন্দ করে। লিজা সিঁড়িতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তখনই আদ্র আর অনিক অফিস থেকে আসলো। আদ্রকে দেখে লিজা পায়ে হাত দিয়ে সিঁড়িতে বসে চিৎকার করতে লাগলো। আমার পা মনে হয় একেবারে ভেঙে গেছে। আমি তো হাঁটতেই পারছি না। আরে লিজা ম্যাম, কি হলো আপনার? ইয়ানাকে এগিয়ে আসতে দেখে লিজা রাগে ফুঁসতে লাগলো, তবুও জোর করে ওখানেই বসে থাকলো। আরে আমার হাত ধরুন, আমি আপনাকে উঠতে সাহায্য করছি। না, তুমি পারবে না। আ অনেক ব্যথা করছে আদ্র, প্লিজ হেল্প মি। দেখি কি হয়েছে। আদ্র গিয়ে লিজার হাত ধরে ওকে দাঁড় করালো। তারপর লিজা আদ্রের হাতটা চেপে ধরে আদ্রের সাথে হেঁটে যেতে যেতে ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। ইয়ানা ভুরু কুঁচকে লিজার দিকে তাকিয়ে আছে, কেননা ও ঠিকই বুঝতে পেরেছে এটা লিজার নাটক। ইয়ানার রেগে মুখটা ফুলিয়ে তাকিয়ে থাকলো। সবাই টেবিলে খেতে বসেছে। লিজা গিয়ে আদ্রের পাশে চেয়ারে বসে পড়েছে। আদ্রের মা বাবা আগেই ওষুধ খেয়ে রুমে চলে গেছে। ইয়ানা এখনও যায়নি, অন্তরা যেতে দেয়নি, বলেছে খেয়ে যেতে। আরে আপু, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি রান্নাঘর থেকে তরকারি আনছি। এই বলে ইয়ানা রান্নাঘরে চলে গেল। তারপর তরকারির বাটিতে একটা আঙুল চুবিয়ে দেখলো ওটা তেমন গরম না, প্রায় ঠান্ডা হয়ে গেছে। তখনই ইয়ানার মাথায় একটা বুদ্ধি আসলো। তখন আদ্র লিজার হাত ধরাটা কেমন যেন ভালো লাগছে না ইয়ানার। এটা জেলাসি নাকি অন্য কিছু সেটাও বুঝছে না ইয়ানা। ওর শুধু রাগ হচ্ছে, আদ্র লিজার হাত কেন ধরবে। ইয়ানা তরকারির বাটি থেকে কিছুটা ঝোল পায়ের ওপর ফেলে দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। আহ, আমার পা, ইস, মনে হয় ফসকা পড়ে গেছে। অনেক জ্বলছে, এখন কি করব? পা ধরে ইয়ানা কান্নার নাটক করতে লাগলো। আরে মিস ইয়ানার আবার কি হলো? তোমরা থাকো, আমি দেখে আসছি। আদ্র গিয়ে দেখলো ইয়ানা ফ্লোরে বসে আছে। কি হয়েছে? এভাবে ফ্লোরে বসে আছো কেন? দেখুন না, পায়ে তরকারিটা পড়ে গেছে, অনেক গরম। পায়ে মনে হয় ফসকা পড়ে গেছে। উফ, অনেক জ্বলছে। ওই দেখি। আদ্র দেখলো সত্যি ইয়ানার পায়ে তরকারি। আদ্র নিচু হয়ে ইয়ানাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে গেল। লিজা ডাইনিং টেবিলে বসে রাগের চোখে ইয়ানার দিকে তাকিয়েছিল। ইয়ানা লিজাকে দেখে আদ্রের গলাটা জড়িয়ে ধরল, আর তা দেখে লিজা তো রেগে মেগে খাবার টেবিল থেকে উঠে চলে গেছে। আদ্র ইয়ানাকে সোফায় বসিয়ে দিয়ে ওর পাটা পরিষ্কার করে দিয়ে ওখানে মলম লাগাচ্ছে, আর এদিকে ইয়ানা হুদায় গালে হাত দিয়ে বসে আছে, কেননা ওর পায়ে তো লাগেইনি। অন্তরা আস্তে করে চেয়ার থেকে উঠে রান্নাঘরে গিয়ে তরকারির বাটিতে হাত দিয়ে দেখলো ওটা ঠান্ডা, তেমন গরম না। কিছু একটা ভেবে অন্তরা নিজের মনেই হেসে উঠল। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে। অন্তরা গাড়ি পাঠিয়ে ইয়ানার মাকে বলে ইয়ানাকে সেই সকালেই নিয়ে এসেছে। বাড়ি সাজানোর জন্য লোক আনা হয়েছে, তাদের সাথে ইয়ানাও যোগ দিয়েছে। গলার সাথে ফুলের মালা সহ অনেকগুলো ফুল, দেখে যেন মনে হচ্ছে কোনো ফুল রাজ্যের ফুলকুমারী। আরে ওখানে তো ফুল দেয়াই হয়নি। এই লোকগুলো না শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। সন্ধ্যায় পার্টি, আর এখনো এদের সাজানো হলোই না। কথাগুলো বলেই ইয়ানা সিঁড়ির দিকে গেল, পুরো সিঁড়ির ওপর থেকে নিচ অবধি ফুল দিয়ে সাজানোর জন্য।
কাজের সময় এই বাড়িতে কাউকে পাওয়া যায় না। সকালে কেউ আমার রুমে কফিটাও দেয়নি। আজব, মাথাটা ধরেছে। এখন এক কাপ কফি হলে ভালো হতো। ভাবিকে বলতে হবে। কথাগুলো বলতে বলতে কি ব্যাপার, এমন কার্টুন সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? খুশির ঠেলাই হয়েছে। নিজে তো কাজ করবেই না, আবার অন্য কেউ কাজ করলে শুধু উল্টাপাল্টা বলে। আদ্রকে পাত্তা না দিয়ে ইয়ানা নিজের কাজ করতে লাগলো। সিঁড়ির একদিক হয়ে গেছে, তাই অন্য পাশে যেতে গেলে আদ্রও নিচে নামতে গেল, কিন্তু পারলো না, কেননা দুজনেই সামনাসামনি হয়ে গেছে। ইয়ানা যেদিকে যাচ্ছে আদ্রও সেদিকে যাচ্ছে। কি হচ্ছেটা কি? সরো সামনে থেকে, নিচে নামবো আমি। তো জান না আপনাকে নিষেধ করেছে কে? আপনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন, সরুন তো, আমার এখনো অনেক কাজ বাকি। ইডিয়েট। কি আমি ইডিয়েট? কত বড় সাহস আমাকে ইডিয়েট বললো? নেহা তুমি আমার বস আর আপুর একমাত্র দেব, তাই জন্য কিছু বললাম না, নয়তো না। থাক, ওনাকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজের কাজ করি। আদ্র অন্তরের কাছে কফি চেয়ে উপরে চলে গেছে আর বলে গেছে যাতে কাউকে দিয়ে কফিটা ওর রুমে দিয়ে আসতে। অন্তরাকে কফি বানাতে নিষেধ করেছে, কেননা অন্তরের এখন প্রায় 7 মাস চলছে। তাই অন্তরা ইয়ানাকে বলল আদ্রের কফিটা বানাতে। ইয়ানা তো জানে না যে আদ্র কফিতে চিনি খায় না, তাই ইয়ানা ভুলবশত কফিতে চিনি দিয়ে ফেলেছে। তারপর কফিটা আদ্রকে দিতে যাবে, তখনই ওখানে লিজা এসে বলল, এটা নিশ্চয়ই আদ্রর কফি, রাইট? জি, এটা ওনার কফি। ওকে, তাহলে তুমি কফিটা আমি দিয়ে দাও। আমি গিয়ে আদ্রকে কফিটা দিয়ে আসবো। তুমি বরং অন্য কাজ করো। তাহলে তো ভালোই হয়, এই নিন, আপনি বরং কফিটা মিস্টার আদ্রকে দিয়ে আসেন। লিজা ইয়ানার থেকে কফিটা নিয়ে বাঁকা হেসে আদ্রকে দিতে গেল। গিয়ে দেখলো আদ্র ওর রুমে বিন ব্যাগের ওপর বসে ল্যাপটপ কোলের ওপর রেখে কাজ করছে। লিজা গিয়ে আদ্রকে বলল, এই নে তোর স্পেশাল কফি। আদ্র লিজা থেকে কফিটা নিয়ে মুখে দিয়ে চোখটা বন্ধ করে আবার খুলে বলল, কফিটা কে বানিয়েছে? লিজা ভেবেছে কফিটা অনেক ভালো হয়েছে, তাই হাসি হাসি মুখ করে অনেক ভাব নিয়ে বলল, কেন, আমি বানিয়েছি। অনেক ভালো হয়েছে তাই না? আসলে প্রথম প্রথম যে এতটা ভালো হবে ভাবিনি। লিজার কথা শুনে আদ্র কফিটা টি টেবিলের উপর জোরে শব্দ করে রেখে বলল, ফার্স্ট টাইম তাই কিছু বললাম না। কফিটা বানানোর আগে তোর ভাবির থেকে জানা উচিত ছিল আমি চিনি খাই না। আর তুই যে কফিটা বানিয়েছিস সেটাতে এত পরিমাণ চিনি দেওয়া আছে যেন মনে হচ্ছে এটা কফি না, চিনির শরবত। ওকে, পরবর্তীতে যেন এমনটা না হয়। এখন যেতে পারিস। লিজার আগে ফুসছেও ভাবছি ইয়ানা ইচ্ছে করে এটা করেছে যাতে আদ্র লিজাকে রাগ করে। পরশকে কোলে নিয়ে ওর মামা আকাশ আদ্রেদের বাড়িতে আসলো। কিউটি ভাই, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? আমি হলাম আপনার চাম্পের একটা মাত্র মামা, আর আমি আপনাকে কিউটি পাই বলে ডেকেছি বলে রাগ করবেন না প্লিজ। পরশের থেকে আপনার এই নামটা জেনেছি, ও বলেছে আপনি নাকি অনেক কিউট আর ভালো। এখন তো দেখছি সত্যিই তাই।